আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি। আমার সাউন্ড ঠিকঠাক ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু এনশিওর করতে হবে যে আমাদের সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? মাশাআল্লাহ, আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব যে আমাদের সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে। আমরা সবাই মিলে আজকের ক্লাসটাকে এনজয় করব, কারণ আজকের ক্লাসে আমরা জ্যামিতির বিগত সালে আসা নিবন্ধনের যে প্রশ্নগুলো রয়েছে এবং সবচেয়ে ক্রিটিক্যাল যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোকে কিন্তু আমরা আজকে সমাধান করবো ইনশাআল্লাহ। তো সবাই আমরা একটু লাইভটাকে শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি জাস্ট একটু শেয়ার করে দিই, আমি নিজেও শেয়ার করে দিব, আপনারাও সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। সবাই 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 লাইভটাকে একটু শেয়ার করে দিতে হবে, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাই মিলে ক্লাসটাকে এনজয় করতে হবে ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ফজর হবে না কাজার, আজকে আমাদের কত নাম্বার মিশন? আজকে আমাদের পঞ্চম মিশন, কিন্তু ম্যাথের ক্লাস করতেছি আমরা 3 নাম্বার ক্লাস। বাংলা ক্লাস হয়ে গেছে 2টা, ম্যাথের ক্লাস 3টা। তার মানে দেখেন এই জায়গায় কিন্তু আমরা একটা বিশাল ল্যাকিং কভারেজ করতেছি। যাদের বিশেষ করে ম্যাথে সমস্যা, নিবন্ধনের প্রশ্নগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কভারেজ করতে পারতেছি। ওকে, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, একটু শেয়ার করে দিতে হবে। ওকে, মাশাআল্লাহ। আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব আমরা। বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমাদের এই আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেই। তো আমরা যদি একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিই তাহলে আমরা আমাদের লাইভটাও শুরু করে দিতে পারি। ওকে, আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি আর ডিলে করতে চাচ্ছি না। ফজর হবে না কাজার মিশনে এমনিই আমরা কম সময় পাই, তার উপর যদি আমরা এত কম সময়ের মধ্যে পুরো ক্লাসটাকে এনজয় করতে না পারি তাহলে সমস্যা। সো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব লাইভটাকে একটু সবাই শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দিব। অলরেডি আমরা অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছি, আমি দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এই রাতে ক্লাস শুরু করার সাথে সাথে এত স্টুডেন্ট, ও মাই গড ও মাই গড। সো আমরা আমাদের মিশনটা শুরু করে দেই, আমি আমার আলোচনার প্রেক্ষাপটে চলে আসতেছি। ওকে, তো আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি আমাদেরকে দেখতে হবে যে আসলে এখানে আমাদেরকে কি বলেছে। আমাদেরকে কি বলেছে দেখেন, প্রথম প্রশ্ন, একটু মনোযোগ দিব। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন, বৃত্ত দিয়ে আজকের ক্লাস শুরু হবে আর চতুর্ভুজ দিয়ে আজকের ক্লাস শেষ হবে। কারণ আজকের ক্লাসে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্যামিতিগুলো রয়েছে এই জ্যামিতিগুলোকে কিন্তু আমি কিন্তু রাখার চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবগুলো নিবন্ধনে আসা প্রশ্ন, কারণ নিবন্ধনে আসা প্রশ্নগুলো এই জন্য রেখেছি যাতে করে আমাদের মধ্যে কোনো ল্যাকিং না থাকে। সো আমরা আমাদের প্রথম ম্যাথটা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। আমি আর কমেন্টে গেলাম না কারণ আমাদের হাতে সময় কম। আমাকে প্রথম প্রশ্নটাই কি করেছে দেখেন, আমাকে বলতেছে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে। ভাইয়া এই হচ্ছে আমাদের বৃত্ত, তো এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে। দেখেন বৃত্তের যে কোনো জায়গায় যদি আমরা একটা রেখাংশ দেখি তখন এটাকে আমরা জ্যা বলি। এখানেও যদি একটা রেখাংশ দেখতাম এটাও আমরা জ্যা বলতাম। কিন্তু যদি কখনো কোনো জ্যা কেন্দ্র দিয়ে যায়, এই কেন্দ্রগামী জ্যায়ের আরেক নাম হয়ে যায় তখন ব্যাস। আর কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় এই জ্যায়ের নাম হচ্ছে বৃহত্তম জ্যা। অর্থাৎ পুরো বৃত্তের মধ্যে যতগুলো জ্যা হবে তার মধ্যে সবচেয়ে বড় জ্যা হবে এই কেন্দ্র দিয়ে গেলে এই জ্যাটা। তো এই যে বৃহত্তম জ্যা, এই বৃহত্তম জ্যায়ের আরেক নাম হচ্ছে ব্যাস। তো এই জন্যই আমাকে প্রশ্নে বলতেছে যে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে। তাহলে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে আমরা মূলত কি বলবো, ব্যাস বলবো। হ্যাঁ, এখন যদি ব্যাস অপশনে না থেকে এরকম থাকতো যে বৃহত্তম জ্যা,
তাহলে কিন্তু এই বৃহত্তম জ্যা হয়ে যেত আমাদের সঠিক উত্তর। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা মনে হয় বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সবাই ক্লিয়ার? তাহলে এই সহজ একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করলাম, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা কঠিনের দিকে আগাবো বা কঠিনের দিকে ধাবমান হবো ইনশাআল্লাহ। সো আমি সবাইকে একটু অনুরোধ করবো লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেওয়ার জন্য। সবাই একটু আমরা শেয়ার করে দিব, ওকে? সবাই আমরা একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দিব। 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে দেখেন, খুবই মজার একটা প্রশ্ন। দেখেন প্রশ্নটা কিন্তু আসছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে। তো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমাদের যে প্রশ্নটা বলেছে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, খুব মনোযোগ দেন। আমি উপচাপ আর অধিচাপ নিয়ে একদমই ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ধরেন আপনার যদি এটা একটা বৃত্ত হয়, একটা বৃত্তের মধ্যে 2 ধরনের চাপ থাকে। কয় ধরনের চাপ থাকে? 2 ধরনের চাপ থাকে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যদি বৃত্তের এটা কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্র দিয়ে যদি আপনি কখনো কোন বৃত্তকে অর্ধেক করেন তখন সেটা হয়ে যায় একটা অর্ধবৃত্ত। কি হয়ে যায়? অর্ধবৃত্ত। আর এই অর্ধবৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি যদি আপনাকে কখনো বলে, এই অর্ধবৃত্ত দ্বারা আপনি পরিধিতে বা বৃত্তের এই যে বৃত্তস্থ কোণ, এই পরিধির মধ্যে যে কোণটা, এই কোণটার কিন্তু 2টা নাম। এই কোণটাকে পরিধিস্থ কোণ বলে, বৃত্তস্থ কোণ বলে। এই জন্য আপনাকে বলা হবে যে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি। আপনি বলবেন অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তা একটা বৃত্তকে যদি আপনি অর্ধেক করেন তাহলে এই পাশে যেমন 90 ডিগ্রি কোণ তৈরি হবে, নিচে যদি আপনি কোণ তৈরি করেন এখানেও কিন্তু আপনার 90 ডিগ্রি কোণ তৈরি হবে। এই জন্য এখানেও প্রশ্ন আসে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণ আমাদের হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু একটা সেম জায়গায় আপনি যদি এবার অর্ধবৃত্ত থেকে কম জায়গা জুড়ে নেন, এই দেখেন আপনি অর্ধবৃত্ত থেকে কম জায়গা জুড়ে নিলেন। অর্ধবৃত্ত থেকে কম জায়গা জুড়ে আপনি যদি নেন আর বেশি জায়গা জুড়ে যদি একটা অবস্থান নেন, তাহলে এখানে কি ঘটনাটা ঘটে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে যে ঘটনাটা ঘটে দেখেন, এই যে এতটুকু জায়গার মধ্যে একটা চাপ তৈরি হয়, আর নিচে যদি আমরা লক্ষ্য করি এই নিচের এতটুকু জায়গা জুড়ে আরো একটা চাপ তৈরি হয়। তাহলে এখানে কয়টা চাপ পাওয়া গেল? এখানে টোটাল চাপ কিন্তু পাইলাম আমরা 2টা। তো অর্ধবৃত্ত থেকে কম জায়গা জুড়ে যে চাপ থাকে এটাকে বেসিক্যালি বলা হয় উপচাপ। কি চাপ? উপচাপ। খুব মনোযোগ দিব। আর অর্ধবৃত্ত থেকে বেশি জায়গা জুড়ে যে চাপ থাকে এটাকে বলা হয় অধিচাপ। তাইলে স্যার বা ভাইয়া এটা মনে রাখবো কিভাবে? মনে রাখার কৌশলটা আমি বলি। অপর অধিক জায়গা, অর্ধবৃত্ত থেকে অধিক জায়গা জুড়ে যে চাপ তার নাম অধিচাপ। তাহলে অধিচাপে কিভাবে মনে রাখবো? অপর অধিচাপ, অপর অধিচাপ। তাহলে যে চাপে অর্ধবৃত্ত থেকে অধিক জায়গা তার নাম অধিচাপ, আর যে চাপে অর্ধবৃত্ত থেকে কম জায়গা তার নাম উপচাপ। এবার আসে এই কম জায়গার মধ্যে যখন আমি একটা কোণ তৈরি করতে যাচ্ছি তখন এই কোণটা কিন্তু হয়ে গিয়ে দাঁড়াচ্ছে আমার একটা স্থূল কোণ। দেখেন কম জায়গা যেখানে, কোণ বড় সেখানে। কিন্তু আমি অর্ধবৃত্ত থেকে বেশি জায়গা জুড়ে যদি একটা কোণ তৈরি করি, এই জায়গায় কি ঘটনা ঘটতেছে দেখেন, এই বেশি জায়গায় কিন্তু কম কোণ তৈরি হচ্ছে বা ছোট কোণ তৈরি হচ্ছে। তখন কিন্তু এটাকে আমরা বলতে পারি সূক্ষ্ম কোণ। তাহলে যার জায়গা বেশি তার কোণ ছোট, যার জায়গা কম তার কোণ বড়। তাহলে আমাকে বলছে কি বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে এই দেখেন উপচাপে কি কোণ তৈরি হয়েছে? স্থূল কোণ। তাহলে উত্তর বাবু ইস মিস্টার স্থূল কোণ। আশা করছি আমরা সবাই ক্লিয়ার। বলেন এই কোণটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? আমাকে একটু এনশিওর করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোনেরা। একটু ঝটপট কমেন্ট করেন যে আমরা বুঝতে পেরেছি কিনা। এখানে তাইলে আমাকে এখানে 3 ভাবে প্রশ্ন করতে পারে। দেখেন কিভাবে প্রশ্ন করতে পারে আমি একটু আপনাদেরকে রিপিট করাই দেই। আর যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে নাই, 100% আমাদের ক্লাসে একটু রিঅ্যাকশন ইউজ করতে হবে। আমি একটু আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দেই। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যখন আপনি একটা বৃত্তকে অর্ধবৃত্তে পরিণত করবেন, যখন বৃত্তটা আমার 2 পাশে অর্ধেকে পরিণত হয়ে যাবে, এই অর্ধেক বৃত্তের মধ্যে যদি আপনি পরিধির মধ্যে কোণ তৈরি করেন
তখন এই কোণটারই নাম হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। কিন্তু যেহেতু বৃত্তটাকে আপনি অর্ধেক করেছেন, অর্ধেক করার কারণে এই কোণটার নাম হয়ে গেছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ যদি আপনাকে বলে কত ডিগ্রি, আপনি বলবেন 90 ডিগ্রি। কিন্তু এবার যদি আপনি অর্ধবৃত্তস্থ থেকে কম জায়গা জুড়ে কোণ তৈরি করেন, অর্ধবৃত্তস্থ থেকে কম জায়গা জুড়ে নিলে এটা হবে উপচাপ, আর অর্ধবৃত্ত থেকে বেশি জায়গা জুড়ে যদি আপনি অবস্থান করেন তখন এটা হয়ে যাবে অধিচাপ। এখন আপনার জায়গা যেখানে কম, এই জায়গায় যখন আপনি কোণ তৈরি করবেন কোণটা হবে বড়, আর আপনার জায়গা যখন অনেক বেশি হবে, এই বেশি জায়গায় যখন আপনি কোণ তৈরি করবেন কোণটা হয়ে যাবে ছোট্ট। তাহলে এই ছোট্ট কোণটাকে আপনি বলবেন সূক্ষ্ম কোণ, আর বড় কোণটাকে আপনি বলবেন স্থূল কোণ। কিন্তু বড় কোণটা পেয়েছেন আপনি কম জায়গার মধ্যে, যার কারণে এটার নাম হচ্ছে উপচাপ, আর উপচাপের কোণ স্থূল কোণ। মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন অধিচাপ দিয়ে। অপর অধিচাপ, অপর অধিক জায়গা, অর্ধবৃত্ত থেকে অধিক জায়গা জুড়ে যে চাপ থাকে তার নাম অধিচাপ। অধিচাপের মধ্যে কি কোণ থাকে? সূক্ষ্ম কোণ। তারপরে এই জায়গা থেকে আপনার প্রশ্ন আসবে। নর্মালি এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে আমার কলিজার ভাই কলিজার বোনেরা। এই জন্য এই জায়গাটাকে আমরা সুন্দরভাবে একটু বলে দিলাম। বলেন এই ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা যদি সামনের প্রশ্নে চলে যাই, কি বলেছে দেখি। এই দেখেন একই প্রশ্ন চলে এসেছে। এই প্রশ্নটা 16তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। আমাকে বলা হচ্ছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? একটু আগে ছিল আমার উপচাপ, এখন চলে আসছে অধিচাপ, অপর অধিক জায়গা। তাইলে অর্ধবৃত্ত থেকে বেশি জায়গা জুড়ে যে কোণ তার নাম কি কোণ? তার নাম সূক্ষ্ম কোণ। তাহলে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ হবে? সূক্ষ্ম কোণ হবে। এই আমার কলিজার ভাই কলিজার বোনেরা, কি কোণ হবে? সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। ওয়াজ শুনছি নাকি ক্লাস করছি? দুটাই করছি। কারণ ক্লাসের মধ্যে যদি ইন্টারেস্টিং কিছু মুভমেন্ট না থাকে তাহলে কিন্তু ক্লাসে মনোযোগ আসে না। দেখা যাবে যে অনেকের চোখে ঘুম আসবে, বমি বমি ভাব আসবে। কিন্তু যখন ক্লাসটা এন্টারটেইনমেন্ট হবে তখন কিন্তু আর চোখের মধ্যে ঘুম ঘুম ভাব আসবে না। আমরা হাসতে হাসতে শিখতে পারবো। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লাসে যত এন্টারটেইনমেন্ট তত মজা। ক্লাসটা করে তত মজা পাবেন। আচ্ছা ওকে, সামনের দিকে আমরা চলে যাই। প্রশ্নটা সহজ ছিল, কিন্তু আমরা আগেই বুঝে এসেছি দেখে আমাদের কাছে সহজ মনে হয়েছে। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমাকে করেছে। এই প্রশ্নটা দেখেন 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2017 সালে এসেছিল। আমাকে বলতেছে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রির সমান। আপনি যদি একটা বৃত্তের কেন্দ্রকে চিন্তা করেন, এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটাকে যদি আপনি এইভাবে বিভক্ত করেন, কেন্দ্রের চারপাশে আপনি 4টা সমকোণ দেখতে পারবেন। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে কেন্দ্রের মধ্যে 4টা 90 ডিগ্রি যদি থাকে, 4 গুণন 90 গুণ করলে 4 9 36, 360 ডিগ্রি পেয়ে গেছেন। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, শুধু কেন্দ্রের কোণ না, আপনি যদি পরিধির মধ্যে টোটাল কোণের পরিমাণ বলেন, ডিগ্রিতে যদি পথের পরিমাণ বলেন, এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই জায়গা পর্যন্ত যদি আপনি চলে যান, তাহলে এখানেও আপনি পরিধি পরিমাণ পথ অতিক্রম করলেও 360 ডিগ্রি পথ অতিক্রম করবেন। শুধু কেন্দ্রের কোণ 360 ডিগ্রি নয়, পরিধির মধ্যে বিদ্যমান কোণের পরিমাণটাও কিন্তু 360 ডিগ্রি। কেন? এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত আসলে 90 ডিগ্রি, এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত আসলেও 90 ডিগ্রি, এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত আসলেও 90 ডিগ্রি, এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত আসলেও 90 ডিগ্রি। আমি কি কথা বুঝতে পেরেছি? পেরেছি। এই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 বলেন। তাইলে আমরা যখনই কেন্দ্রের মধ্যে কোণ দেখব তখন সেটাকে আমরা 360 ডিগ্রি বলবো। তাহলে কেন্দ্রের কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি।
ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে জোর নিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, আমি তো চাই যে আপনারা মনে জোর নিয়ে পড়াশোনা করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমার কলিজার ভাই কলিজার বোনেরাম, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নখানা কি বলেছে কি বলেছে, খুবই মজার একটা প্রশ্ন। খুবই মজার একটা প্রশ্ন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজে 2024 সালে আসা প্রশ্ন, অর্থাৎ খুব সন্নিকটে আমরা যে পরীক্ষাটি দিলাম সেই পরীক্ষার প্রশ্ন। আমাকে কি বলেছে, এ ক্যা হুয়া, একটি বৃত্তে একটি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, খুব মনোযোগ দেব, কেন্দ্রস্থ কোণ 140 ডিগ্রি হলে উক্ত চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান। তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এই দুটার মধ্যে একটা কনফ্লিক্ট বা একটা কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনটা চিরতরের জন্য দূর করাই দেই আমার কলিজার ভাই কলিজার বোনেরা। যদি এটা বৃত্তের কেন্দ্র হয়, আপনি যদি কেন্দ্রের মধ্যে একটা কোণ তৈরি করেন আর যদি আপনি একটা পরিধির মধ্যে একটা কোণ তৈরি করেন, তাহলে ঘটনাখানা কি ঘটে দেখেন। যদি কেন্দ্রের কোণটাকে ধরেই নেন 140 ডিগ্রি, এটা 140 ডিগ্রি হইলে এই বৃত্তস্থ কোণ বা এই পরিধিস্থ কোণের মানটা হয় তার অর্ধেক। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কেন্দ্রের কোণটা 140 ডিগ্রি পান, তাহলে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ এই কোণটারই নাম কিন্তু দুইটা নাম। এটাকে আমরা বৃত্তস্থ কোণও বলতে পারি, এটাকে আমরা বৃত্তস্থ কোণও বলতে পারি, আবার কিন্তু আমরা বলতে পারি এই কোণটার নামই হচ্ছে পরিধিস্থ কোণ। এটা দুইটাই নাম। তাহলে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ কেন্দ্রের সাপেক্ষে অর্ধেক হয়। তাহলে এটা 140 ডিগ্রি হলে এটা 70 ডিগ্রি, আবার এটা 70 ডিগ্রি হলে এটা কত, 140 ডিগ্রি। যে প্রশ্নটা এভাবে আসতে পারতো, বৃত্তের একটি চাপের উপর বা হচ্ছে বৃত্তস্থ কোণ 70 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত, তাহলে বৃত্তস্থ কোণ 70 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ 140 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত, অর্ধেক। তাহলে উত্তর বাবু ইস মিস্টার 70। তাহলে উত্তর হবে 70 ডিগ্রি। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ, কোশ্চেনটা আমরা মনে হয় একটু কম দেখতে পাচ্ছি না? ওকে ওকে, এখন দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি এখন দেখা যাচ্ছে। ওকে 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 ওকে, আমি একটু মিসিং করেছিলাম। তাইলে আমরা এটা সবাই বুঝতে পারলাম যে এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের মধ্যে যদি আমার কোণ হয় 140 ডিগ্রি, তাহলে পরিধির মধ্যে কোণ হবে তার অর্ধেক 70 ডিগ্রি। শেষ। এটা যা হবে তার অর্ধেক হবে পরিধি, পরিধি যা হবে কেন্দ্র হবে তার দ্বিগুণ। আর এই পরিধিস্থ কোণের আরেক নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, যাহাই বৃত্তস্থ কোণ তাহাই পরিধিস্থ কোণ। তাহলে উত্তর বাবু ইস মিস্টার 70 বা 70 ডিগ্রি। বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা? এই তানজিলা তাবাসসুম স্যার, কোশ্চেনটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। এখন আমি কিন্তু নিচে দিয়ে দিয়েছি। আশা করছি আমরা সবাই ক্লিয়ার। পরের প্রশ্নে আমরা চলে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে কি বলেছে, খুবই মজার একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমাকে বলতেছে একটি বৃত্তের ব্যাস আর হলে বৃত্তটির ক্ষেত্রফল কত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সব সময় কি হয়, তার আগে আমরা একটা জিনিস জেনে নেই। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কিন্তু আমাকে একটা কাহিনী করে তারপরে মানটার কথা বলতেছে। দেখেন, 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2016 সালে আসা প্রশ্ন। আমাকে বলতেছে যে বৃত্তের ব্যাস যদি আর হয়, তা আমার বৃত্তের ক্ষেত্রফলের জন্য ব্যাসার্ধ দরকার, কিন্তু তারা ব্যাসকে আর ধরে নিছে। তাহলে এই জায়গায় আর স্কয়ার আর আমি বলতে পারবো না, কারণ ব্যাস যদি আর হয় তাহলে এখানে আলাদা করে আপনি যদি ব্যাসার্ধ চিন্তা করেন, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে সেটা হবে আর ভাগ 2। তাহলে পাই আর ভাগ 2 এর উপর স্কয়ার দিতে হবে। তখন আমাকে খুঁজতে হবে অপশনে পাই আর ভাগ 2 স্কয়ার অথবা পাই আর স্কয়ার ভাগ 2। এই যে পাই আর স্কয়ার ভাগ 2, উত্তর হবে বি। কারণ আমার ব্যাসের মান যদি আর হয়, তাহলে ব্যাসার্ধ কত, আর এর অর্ধেক। তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার মানে ব্যাসার্ধ স্কয়ার, তাহলে ব্যাসার্ধটা আর ভাগ 2 এর উপর স্কয়ার। তাহলে আমরা এটাকে বলতেই পারি পাই আর স্কয়ার ভাগ 2। তাহলে এই যে পাই আর স্কয়ার ভাগ 2, তাহলে উত্তর বাবু ইস মিস্টার বেবি। উত্তর বাবু ইস মিস্টার বেবি। বলেন ক্লিয়ার কিনা?
ক্লিয়ার 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 ক্লিয়ার। এই প্রশ্নে আমরা সবাই যেটা ভুল করতাম, আমরা বলতাম ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। এটা আবার শুরুতে দেওয়া আছে, মানে আপনি যেটাকে শুরুতে আন্দাজ করবেন সেটাই দেখবেন অপশনের শুরুতে রয়েছে। এবং ভালোভাবে প্রশ্নটা না পড়ে আপনি কি করলেন, আপনি বললেন আবুল তুমি রাইট। আবুলকে রাইট দেওয়ার পর যখন গোল্লা ভরাট করা শেষ, এরপরে মনে হচ্ছে আমি এটা কি করলাম, আমার ব্যাস দিয়েছে আর, তাহলে ব্যাসার্ধ আর ভাগ 2, কিন্তু আমি ক্ষেত্রফল পাই আর স্কয়ার কেন দিলাম, এখন আমি কি করব, এ ক্যা হুয়া। দেখা গেল যে হাতে হারিকেন ডট ডটে বাঁশ খেয়ে গেলেন। এই জন্য মাথাটাকে একটু ঠান্ডা রেখে পুরো প্রশ্নটা আগে পড়তে হবে। যদি পুরো প্রশ্ন পড়তে না পারেন তাহলে কিন্তু বারবার ভুল হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। বলেন ক্লিয়ার কিনা? তাহলে এটার উত্তর হবে আসলে মিস্টার বেবি। এটার উত্তর হবে বেবি। বলেন ক্লিয়ার কিনা? এটার উত্তর হবে বি, পাই আর স্কয়ার ভাগ 2। আসেন পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাকে পরের প্রশ্নটা কি বলছে, আমাদেরকে পরের প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, পরের প্রশ্নটা আমাদেরকে বলছে, একটু মনোযোগ দিব, সবাই একটু পড়ার চেষ্টা করি। খুবই সিম্পল একটা প্রশ্ন, এটাও কিন্তু আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2017 সালে আসা একটা প্রশ্ন। আমাদেরকে কি বলছে দেখেন, আমাদেরকে কি বলছে দেখেন। তাহলে এই জায়গায় আমাদেরকে কি বলছে, আমাকে বলতেছে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত। একটি বৃত্তের ব্যাস ও পাই, আচ্ছা আমরা কি আগের ম্যাথটাকে ভুল করলাম, আমরা একটু দেখে আসি। দেখি আগের ম্যাথটা কি ছিল আমাদের, নরমালি ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, রাইট? কিন্তু এখানে আমাদের কি ঘটবে, আমাদের আর ভাগ 2 এর উপর স্কয়ার, তাইলে পাই আর স্কয়ার ভাগ 4 হবে, পাই আর স্কয়ার ভাগ 4, তাই তো, আর ভাগ 2। আচ্ছা আমাদের 4 পাই আর স্কয়ার তো এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাইলে এটার উত্তর হবে কোনটি নয়। এক্স্যাক্টলি আমরা একটু মিসিং করেছি, কিন্তু যদি আপনি এখানে পাই আর ভাগ 2 এর উপর স্কয়ারটাকে কাউন্ট না করেন তাহলে তো ভুল, কারণ পাই আর স্কয়ারে যেমন উপরে যেমন কাউন্ট করবেন 2 দিকে 4 নিচেও কাউন্ট করতে হবে। স্পেসিফিকলি উত্তর এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতেছি যে না, এটা কও হবে না, বিও হবে না, সিও হবে না, উত্তর তাহলে কোনটি নয়। কারণ হচ্ছে আমাদের যদি ডি নাম্বারে দেওয়া থাকতো যে পাই আর স্কয়ার ভাগ 4, তাইলে ডেডি নাম্বার উত্তর হইতো। আমি লক্ষ্য করে নেই, দেখেন এই এরকম ছোট ছোট ভুল কিন্তু আমরা পরীক্ষার হলে করে থাকি। এই যেমন আমি ঝোঁকের মাথায় যেটা করলাম, আমি ঝোঁকের মাথায় কি করলাম, নিচে যে 2 স্কয়ার 2 দিকে 4, এই 4টাকে কাউন্ট করলাম না। এরকম ছোট কিছু ভুল হয়ে যায়, এই জন্য কিন্তু কখনো মিসিং করা যাবে না। যদি আমরা কখনো এরকম মিসিং করি তাইলে কিন্তু হাতে হারিকেন ডট ডটে বাঁশ খেয়ে আমাদেরকে পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা তাইলে আমরা এতটুকু আশা করছি সবাই ক্লিয়ার। আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, এটা কিন্তু 14তম প্রভাষক পরীক্ষায় আসছে। দেখেন 14তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে 2017 সালে আসা একটা প্রশ্ন। আমাদেরকে এখানে যেটা বলছে, কোন লোকের কথা বলতেছেন শোনেন, 2-4টা থাকবেই ক্লাসের মধ্যে, 2-4টা ভাইরাস থাকবে, 2-4টা কুত্তা থাকবে। আর এই কুত্তাগুলোর কাজই হচ্ছে কি জানেন, ঘেউ ঘেউ করা। এখন আপনি যদি কুত্তার সাথে তাল মিলান তাইলে তো হবে না, কারণ এখানে আমার পেজ থেকে যেহেতু ক্লাসটা শুরু হয়েছে, এখানে ধরেন পেজে প্রায় 1.1 মিলিয়ন ফলোয়ার, তার মধ্যে এই যে একটা কথা আছে না, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, একটা গান আছে না, যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আপনি কাউকে ভালো কিছু দিতে যাবেন কিন্তু ও ভালোটাকে গ্রহণ করবে না, ও কি করবে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর ঘেউ 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 করা শুরু করবে। তো এই কুত্তার বাচ্চার কাজই কি করা, ঘেউ ঘেউ করা। তাদের ঘেউ ঘেউয়ে আপনি যদি ক্লাসের কনসার্ন অন্যদিকে নেন তাহলে তো আপনি নিজে লুজার হয়ে গেলেন।
সো আমরা কুত্তার বাচ্চার ঘেউ ঘেউ শুনবো না। 2-4টা কুত্তার বাচ্চা থাকলে তাদেরকে আমরা তাদের ঘেউ ঘেউ বন্ধ করার জন্য লাঠি দিয়ে পিটানি শুরু করি, তাদের কমেন্টে রিপ্লাই দেই যে আসলেই কি তুমি এই ফজরের সাহারি করতে উঠছো না পোংটামি করতে উঠছো। তাইলে দেখবেন যে ওই অটো আপনাদের রিপ্লাই সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি আবার একটু ভালো রিপ্লাই দিতে পারি। এই ধরনের মানে কুত্তার বাচ্চা যেগুলো, এদের যারা এই যে ঘেউ ঘেউ করে, এদেরকে আবার সাহায্য করতে পারি। কারণ যারা ভালো জিনিসকে সহ্য করতে পারে না, এদেরকে আমরা এটার সাথেই তুলনা করতে পারি। রোজার মাস, গালি দিলে আবার দেখা যাবে যে একটু ঝামেলা হতে পারে, রোজাটা হালকা হয়ে যেতে পারে, তাই আমরা আর গালি দিচ্ছি না, আমরা আমাদের ক্লাসের দিকে মুভ করি। দেখেন গালাগালি করে, আচ্ছা একটু মনোযোগ দেন, আমাদের একটু মনোযোগ দেন। 7 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে? একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত? তো আমরা নরমালি কি জানি? আমরা নরমালি জানি যে বৃত্তের পরিধি যখনই আমরা বলি তখন বলি আমরা 2πr। কিন্তু এখানে আমাকে ব্যাস দিয়ে দিয়েছে কত? 26। ভাই ব্যাস যদি আমার 26 হয় তাইলে আমার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর হচ্ছে 26-এর অর্ধেক 13। কারণ আমরা জানি ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? ব্যাস ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে একজন আরেকজনের অর্ধেক, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাইলে 13 অর্থাৎ 26কে যদি আমি অর্ধেক করি তাইলে এখানে আমি কত পাইলাম? 13। তাহলে এখানে আমি যদি এই যে 2 গুণন 5 গুণন 13 বসাই তাহলে 13 দিকে কত? 26, সাথে কি পাই, তাহলে 26 পাই আমার উত্তর। তাহলে সঠিক উত্তর বেবি। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আচ্ছা দেখেন একটা কুত্তার বাচ্চা আর নাই, সব চলে গেছে। আমি মাঝে মধ্যে একটু মেডিসিন ভালোই দিতে পারি। দেখেন আমার প্রতিষ্ঠানের নাম যেহেতু জব মেডিসিন, তা কুত্তাদেরকে যদি মেডিসিন দিতে না পারি তাহলে কুত্তারা কি ঘেউ ঘেউ করার থামবে? বলেন, থামবে না। তো কুত্তাদেরকে সাহায্য করার একটাই বুদ্ধি, লাঠি দিয়ে পিটানি দেওয়া, তাইলে এরা ঘেউ ঘেউ করা বন্ধ করে দিবে। যাক মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছে। বলেন 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 বলেন। এই যে আমাদের সুমাইয়া আফরিন কমেন্ট করেছেন অনেক টাফ ম্যাথ, এগুলো তো বুঝতেছি না। না বুঝার কি আছে? এখানে পরিধির সূত্রই হচ্ছে 2πr। তুমি আর এর মান অর্থাৎ ব্যাসার্ধকে তুমি যখনই ব্যাসের মান দেখবা ভাইয়া, ব্যাসের মান যা ব্যাসার্ধের মান তার অর্ধেক, তাহলে ব্যাসার্ধ কত? 13। তাহলে এই জায়গায় আমি যখন 2πr এর জায়গায় 13 বসাবো তখন 13 দিকে কত হবে? 26। আর এই যে পাই 26 পাই, এখানে তো কিছুই না। ম্যাথের মধ্যে প্যাস এতটুকুই যে ব্যাস দেওয়া থাকবে, তোমাকে ব্যাসার্ধ ধরে নিতে হবে। কারণ একটা বৃত্তের কেন্দ্র থেকে এতটুকু, এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর পুরোটাকে বলা হয় ব্যাস। তা পুরোটার মান দেওয়া থাকলে আমি যদি আর এর মান বের করতে চাই তাহলে আর বা ব্যাসার্ধ ইকুয়াল কি হবে? ব্যাসের অর্ধেক। এই কাজটাই আমরা করছি, তাছাড়া আর কোনো কাজ করি নাই। আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? ও মাই গড, একই টাইপের প্রশ্ন আমাকে আবারও বললো। কিন্তু এই প্রশ্নের এখানে দেখেন কাহিনীটা কি করছে, তারা এবার আর ব্যাস না দিয়ে ডিরেক্ট বলে দিচ্ছে যে আমার ব্যাসার্ধ হচ্ছে, আর এর মান দেওয়া আছে 17, তাইলে আমার পরিধি কত? তা আমরা তো সবাই জানি যে পরিধি মানেই হচ্ছে 2πr। তা আর এর মান যদি 17 হয়, 17 দিকে কত? 34 পাই। তাহলে 34 পাই কি আছে? ইয়েস মিস্টার বেবি। কুত্তার বাচ্চা সব চলে গেছে, একটাও আর দেখছি না। এক্স্যাক্টলি। হ্যাঁ এই ম্যাথটা আসলে অনেক ইজি ম্যাথ, আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করেনি, আমরা ক্লাসে একটু রিয়াকশন ইউজ করবো। ওকে পরের প্রশ্নে চলে যাই। 9 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? ভাই এই প্রশ্নটা এখন পর্যন্ত আরো অনেকগুলো জব পরীক্ষায় রিপিট হয়েছে। দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালে আসছে, তারপরে হচ্ছে নিবন্ধন 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। তো এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিব। আমাকে বলতেছে কি যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে কতবার ঘুরে? 12 বার ঘুরে। তাহলে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? আমাকে ডিগ্রির মানটাকে বের করতে বলছে। খুবই সিম্পল একটা ম্যাথ, আমি হচ্ছে আপনাদেরকে খুবই ক্লিয়ারলি ব্যাপারটা ক্লিয়ার করে দেই। যদি আপনি এটাকে একটা চাকা চিন্তা করেন, ভাই এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে এই জায়গা পর্যন্ত আসলে আপনি কয়বার ঘুরবেন? একবার ঘুরবেন। আর একবার যদি আপনি ঘুরেন তাহলে কত ডিগ্রি পথ অতিক্রম করবেন? 90 90 90 90, অর্থাৎ আপনি 360 ডিগ্রি পথ অতিক্রম করবেন যদি একবার ঘুরেন। তো আমাকে এখানে বলতেছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। ভাই প্রতি মিনিট মানে কত সেকেন্ড? মানে 1 মিনিট মানে কত সেকেন্ড?
আমাকে বললো প্রতি মিনিটে 12 বার, তাহলে 1 মিনিটে 12 বার, তাহলে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে সে কতবার ঘুরে? 12 বার ঘুরে। খুব মনোযোগ দিব। তাহলে আমি যদি বলি 1 সেকেন্ডে সে কতবার ঘুরে, আপনি বলবেন 12 ভাগ 60 বার। এরপরে তারা বলতেছে যে তাইলে 5 সেকেন্ডে কতবার ঘুরবে, তাইলে 5 সেকেন্ডে কতবার ঘুরবে? 5 সেকেন্ডে ঘুরবে 12 গুণন 5 ভাগ 60। তাহলে এই 12 গুণন 5 গুণ করলে উপরেও 60 আর নিচেও 60, কাটলে কতবার? একবার। এই যে একবার যে সে ঘুরলো, এই একবার ঘুরলে সে কত ডিগ্রি পথ অতিক্রম করলো? একবার ঘুরলো মানে সে 360 ডিগ্রি পথ অতিক্রম করলো, কারণ একবার ঘুরলে টোটাল 360 ডিগ্রি পথ হয়। এই যে 90 যোগ 90 যোগ 90 যোগ 90, কারণ এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই জায়গায় ফেরত আসা মানে সে 360 ডিগ্রি পথ অতিক্রম করলো। যদি সে 2 বার ঘুরতো তাইলে কি হইতো? 360 এর সাথে গুণ 2, 3 বার ঘুরলে 360 গুণন 3, মানে ডিগ্রিতে যদি মানটা চাইতো। আশা করছি আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার কিনা বলেন? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার? বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, সবাই আমরা বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, ক্লাসটা শেষে থাকবে, কোনো সমস্যা নেই। শয়তান বাধা পড়লে কিছু শয়তান পালিয়ে আস। আচ্ছা, যাই হোক, প্যারা নেওয়ার দরকার নেই, আমরা ক্লাসের দিকে মনোযোগ দেই। আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আবারও বলতেছি, একটি গাড়ি প্রতি মিনিটে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে সে কতবার ঘুরে? 12 বার। তাহলে 60 সেকেন্ডে 12 বার। 1 সেকেন্ডে কতবার? 12 ভাগ 60 বার। তাহলে 5 সেকেন্ডে কতবার? 12 গুণন 5 ভাগ 60, 5 বার হয় কত? 60, আবার নিচেও 60, 60 60 কাটলে কতবার? একবার। তাহলে এই জায়গা থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার ওই জায়গা পর্যন্ত আসলে একবার। তাহলে একবারে টোটাল কত ডিগ্রি পথ অতিক্রম করে? 360। কারণ আপনাকে বলছে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে, তাহলে ডিগ্রি ঘুরবে 360 ডিগ্রি ঘুরবে। একবার ঘোরা মানে 360 ডিগ্রি পরিমাণ পথ অতিক্রম করা বা ঘোরা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার? এই তো আমরা কমেন্টে দেখতে পাচ্ছি সোমাইয়া ফ্রেন্ড ক্লিয়ার, মাশাআল্লাহ। 360 বি হবে, হ্যাঁ বেবি হবে, বেবি। ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। সাথী আক্তার ক্লিয়ার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্নটাও দেখেন, খুবই মজার একটা প্রশ্ন। এটা কিন্তু আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 24 সালে আসছে। দেখেন, একই টাইপের প্রশ্ন আবার আসছে, তার মানে এই প্রশ্নগুলো খুবই বেশি আসে, খুবই বেশি আসে। আমাকে বলতেছে যে একটি চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে, আবার বলতেছে প্রতি মিনিটে 10 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তাহলে 1 মিনিট, আবারও আমরা কি বলবো যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। ডিরেক্ট লিখলাম 60 সেকেন্ডে কতবার ঘুরে? সে 60 সেকেন্ডে ঘুরে 10 বার। তাহলে আমরা এখানে কি বলবো? 1 সেকেন্ডে ঘুরে কতবার? 10 ভাগ 60 বার। এরপরে আমাকে বলতেছে 5 সেকেন্ডে কতবার ঘুরে, তাহলে 5 সেকেন্ডে কতবার ঘুরবে? 10 গুণন 5 ভাগ হচ্ছে 60 বার। এবার আসেন, এখানে একটু কাহিনী করছে তারা। আমাকে বলছে কত ডিগ্রি ঘুরবে, ডিগ্রির মান বের করতে বলছে। তাহলে এই জায়গায় আপনাকে একটা জিনিস ক্যালকুলেশন করতে হবে। দেখি এই ক্যালকুলেশনটা কারা কারা বের করতে পারেন, একটু দ্রুত 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 ক্যালকুলেট করেন তো দেখি। দেখেন, আপনি যখন এখানে 0 0 কাটবেন তখন এখানে হবে 5, নিচে হবে 6। বেসিক্যালি ঘোরার পরিমাণটা উপরে 5 নিচে 6, তাহলে উপরে 5 নিচে 6 যদি আপনার ঘোরার পরিমাণ হয়, তাহলে আপনাকে কিন্তু বলছে কত ডিগ্রি ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে। তাহলে দেখেন একবারে কতবার মানে কত ডিগ্রি ঘুরে, এটা আপনাকে মানে এটাকে এখন আপনি ক্যালকুলেট করতে পারবেন। ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাবে, কারণ আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনার উপরে 5 নিচে 6 আসলো, রাইট? আপনি যখন একবার ঘুরতে যান, ব্যাপারটা বুঝছেন? একবার যখন আপনি ঘুরবেন, একবারে আপনি কত ডিগ্রি ঘুরবেন? 360 ডিগ্রি ঘুরবেন। ব্যাপারটা কি তাই না? কিন্তু আপনি যখন উপরে 5 নিচে 6 বার ঘুরতে যাবেন, এই পরিমাণ ঘোরার পথ যখন আপনি অতিক্রম করবেন, তখন আপনার কি ঘটনা ঘটবে? 360 এটার সাথে আপনার এই 5 ভাগ 6, এটাকে আপনাকে কি করতে হবে? মিনিমাইজ করতে হবে। আপনি যখন মিনিমাইজ করবেন, মিনিমাইজ করলে কি ঘটনা ঘটবে দেখেন। আপনার উপরের মান আর এই 360 আর নিচে 36, আপনার উপরে 5 নিচে 6, 6 6 36, 0 5 6 30, অর্থাৎ 300 ডিগ্রি ঘুরবে। ব্যাস, তাহলে আপনার 300 ডিগ্রি উত্তর হয়ে গেল। কত ডিগ্রি? 300 ডিগ্রি উত্তর হয়ে গেল। তার মানে একবারে ঘুরে 360 ডিগ্রি, তাহলে 5 ভাগ 6 বারে ঘুরে 360 গুণন 5 ভাগ 6। কথা বুঝি নাই? যখন আপনি গুণ করে দিবেন তখন কিন্তু এটা কত হয়ে যাবে? তখন হয়ে যাবে 60 গুণন 5, 5 6 30, অর্থাৎ 300 ডিগ্রি। তাহলে উত্তরটা হবে 300 ডিগ্রি। এখানে ডিরেক্ট
একবার যদি উত্তরটা চলে আসতো, একবারের জন্য আমরা কিন্তু কত পেতাম, 360 দিয়ে দিতাম। কিন্তু একবার না এসে মানটা আসছে ভগ্নাংশ আকারে। তাহলে একবারে 360, অর্থাৎ 5 ভাগ 6 বারে 360 গুণন 5 ভাগ 6, তাহলে 6 আর 36 কাটলে 6 6 36 60, এখানে 5 5 আর 60 গুণ করলে আমাদের কত হবে, 300 হবে। কত হবে, 300 হবে। আশা করছি আমরা সবাই ক্লিয়ার। ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার, মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি। আমরা একটু দ্রুত দৌড়ানোর চেষ্টা করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আশা করছি আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব। মিস্টার বেবি উত্তর হবে এক্স্যাক্টলি। ওকে, পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, ও মাই গড, মজার একটা প্রশ্ন। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অলরেডি এসেছে, শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা 2018 সালেও এসেছে। বলতেছে নিচের কোনটির বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করে নেই, যদি আমার ক্লাস ভালো লাগে লাভ রিয়াক্ট দেন, যদি খারাপ লাগে হা 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 দেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোন একটা রিয়াকশন ইউজ করেন। ওকে, আর যারা এখনো শেয়ার করেন নাই, দেখেন গতকালকে আমি আমার পেজে একটা ভিডিও শেয়ার করছিলাম, আপনারা মনে হয় দেখছেন। ও রেসিডেন্সিয়ালের এক স্টুডেন্ট, তো যে ভিডিওটা শেয়ার করেছিলাম, এখানে একটা ছোট্ট বাচ্চা, মানে ছোট্ট একটা ছেলে, তাকে বলা হইলো যে তুমি যে চান্স পেয়েছো তোমার অনুভূতি কেমন। তো সে ছেলেটা বলতেছিল যে আমি যখন আমার রেজাল্টে আমার রোলটা দেখতেছিলাম, তখন আমার মনে হয়েছে, মানে সে কতটা কৃতজ্ঞতা স্বীকার করলো আল্লাহর প্রতি। দেখেন যে আমি অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহর উপর। আমি পরবর্তীতে আমার রেজাল্ট অব্যাহত রাখার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। তার মানে মানে কতটা একজন, মানে কি বলবো, সামাজিক এবং পারিবারিক সাম্যাবস্থায় একজন ভালো ছেলে হিসেবে গড়ে উঠে এই ধরনের কথা বলে। মানে সে পুরো কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার উপর অর্পণ করলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ভিডিওটা দেখার পর আমার চোখ বেয়ে পানি পড়তেছিল। আমি বলতেছিলাম, মানে ওর আম্মা আবার দেখলাম যে আমার পোস্টের কমেন্ট করছে। ছেলেটার ভিডিওটাও মোটামুটি প্রায় ভাইরালের মতো, প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে গেছে। তো একটা জিনিস কি, মানুষের পারিবারিক ম্যানার, মানে পারিবারিক ম্যানারের মাধ্যমেই কিন্তু তার পরিচয়টা ফুটে ওঠে। মানে আপনি যখন কোথাও প্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনার পারিবারিক ম্যানারটা ফুটে উঠবে, যে আসলে আপনি আপনার নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন। কথা কি বুঝতে পেরেছি? এই জন্য পারিবারিক ম্যানারটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটা ছোট বাচ্চাকে যারা তিলে তিলে বড় করে, এই তিলে তিলে বড় করার মধ্যে যদি আপনার মানে সব ধরনের নীতি নৈতিকতা দিয়ে যদি তাকে বড় করতে না পারেন, তাহলে একটা সময় গিয়ে এই বাচ্চাটা খারাপ হয়ে যায়। দেখা যায় যে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, কিন্তু আপনার এই ছেলে আপনার দেখভাল করবে না। কিন্তু তাকে যদি আপনি সকল ধরনের ম্যানার শেখান, যে কোন জায়গায় কি ধরনের কথা বলতে হবে, বাবা দেখো। ছেলেটাকে যখন কোশ্চেন করা হয়েছে, সে পুরো কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার উপর প্রদান করছে। কেন? যে আল্লাহ সহায় ছিলেন, এই জন্য আমি এত সুন্দর একটা রেজাল্ট করতে পেরেছি। আমি আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, এবং আমি আরো 5 ওয়াক্ত নামাজ পড়বো, যাতে পরবর্তীতেও আমার এই রেজাল্ট অব্যাহত থাকে, বা আমি এরকম ভালো ফলাফল পেতে পারি। মাশাআল্লাহ। যাক, আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবসময় নিজের ভেতরটাকে একটু তৈরি করার চেষ্টা করবেন। ওকে, দেখেন এই ছোট্ট প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, এই নিচের কোনটির বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। একটা জিনিস মাথায় রাখবেন, এই রম্বস বেটা দিয়ে যদি কেউ চতুর্ভুজ আঁকতে পারেন, তাহলে আমার একটু বললেন। রম্বসের ব্যাপারে যেটা হয়, এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, মানে রম্বসের ব্যাপারে রম্বস বেটা কি ঘটনা ঘটে দেখেন, মানে এদের সবই সমান। খুব ভালো কথা, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। এখন আপনি যখন মানে ভেতরে যখন স্পর্শ করাইতে যাবেন, আপনি জীবনেও কোনোদিন এই 4টা বাহুকে আপনি স্পর্শ করে বৃত্ত আঁকতে পারবেন না। আবার যখন আপনি বাহিরের এই কোণা দুটাকে স্পর্শ করবেন, এই ভেতরের কোণা দুটা বৃত্তের ভেতরে ঢুকে যাবে। আবার এই দুটাকে যখন আপনি স্পর্শ করে বৃত্ত আঁকবেন, এই দুটা বৃত্তের বাইরে চলে যাবে। তার মানে নিচের কোনটির বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা সম্ভব না। একমাত্র রম্বস, যার ভেতরে আপনি কখনোই কোনোদিন বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে পারবেন না। কারণ এর অবস্থান দেখছেন। হ্যাঁ, যদি এটা বর্গ হইতো আপনি পারতেন, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে পারতেন, এবং 4টা বাহুকেই কিন্তু স্পর্শ করত। কিন্তু এখানে স্পর্শ করবে না। এখানে যখনই আপনি স্পর্শ করাইতে যাবেন, 2টা বাহুকে স্পর্শ করলে বাকি 2টা হবে না, আবার বাকি 2টাকে করলে আবার বাকি 2টা হবে না। এই জন্য আবার দেখেন, আপনি ট্রাপিজিয়ামকে নিজের মতো করে মডারেট করে ট্রাপিজিয়ামকেও আপনি স্পর্শ করাইতে পারবেন, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে পারবেন। আপনি আয়তক্ষেত্রের ভেতরে অনায়াসে কি করতে পারবেন, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আপনার স্পর্শ করবে। কিন্তু আপনি একমাত্র রম্বস, যেখানে আপনি কখনোই বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে পারবেন না,
তাইলে আপনাকে যখনই বলবে নিচের কোনটির বৃত্তস্থ চতুর্ভুজ হয় না, আপনি চোখ বন্ধ করে বলবেন রম্বস। রম্বসের কোনো বৃত্তস্থ চতুর্ভুজ হয় না, হয় না, হয় না। তাহলে উত্তর কি হবে বলেন? রম্বস, রম্বস, রম্বস। উত্তর হবে রম্বস। ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি। ওকে, যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করে নেই বা যারা এখনো শেয়ার করে নেই, এই ছোট বাচ্চাটার মতো একটু কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না আমরা? একটু শেয়ার করে দেই। লাইভটাকে একটু শেয়ার করলে কি এমন সমস্যা হয় বলেন? একটু সবাই লাইভটাকে শেয়ার করে দিব। প্রায় 1500 স্টুডেন্ট ক্লাস করতেছি আমরা, একটা করে শেয়ার করলেও আমাদের অনেক শেয়ার হয়ে যায়। আর যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করতেছে না, রিয়াকশন ইউজ করব, কারণ রিয়াকশন ইউজ করলে ক্লাসটা প্রচুর পরিমাণে রিস্ক করে। যারা রিয়াকশন ইউজ করে নেই, লাইক দিলে লাইক দেন, লাভ দিলে লাভ দেন, যাই পারেন তাই দেন, সমস্যা নেই। দেখেন 12 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1, 2, 2, 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? খুব মনোযোগ দিবেন। এখানে বৃহত্তম কোণ বলতে এখানে কিন্তু 3। তো আমরা এই কোণটার মান কিভাবে বের করবো? দেখেন, যদি ত্রিভুজ হইতো 3 কোণের অনুপাতের যোগফল ইকুয়াল 180 দিতাম, কিন্তু এটা চতুর্ভুজ। চতুর্ভুজ হওয়ার কারণে ধরেন চতুর্ভুজের স্ট্রাকচারটা এরকম। আমরা সবাই জানি চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে কিন্তু 360 ডিগ্রি হয়, এটা আমাদের সবার মোটামুটি জানা। তো যখন আপনি দেখবেন একটা চতুর্ভুজের 4টা কোণের অনুপাত দেওয়া আছে, তখন আপনার কাজ হচ্ছে 4টা অনুপাতের যোগফল, অর্থাৎ 1 মানে 1x ধরে নেবেন, প্লাস 2 মানে 2x ধরে নেবেন, প্লাস 2 মানে 2x ধরে নেবেন, 3x মানে 3x ধরে নেবেন, ইকুয়াল 360 ডিগ্রি দিবেন, কারণ 4 কোণের যোগফল ইকুয়াল 360 ডিগ্রি। এবার আপনি যদি সবগুলোকে যোগ করেন, 3, 4, 5, 6, 7, 8, 8x, তাহলে 8x ইকুয়াল 360, তাহলে x ইকুয়াল 360 ভাগ 8। যদি কাটাকাটি করতে না পারেন, ভেঙ্গে ভেঙ্গে কাটেন, কোনো সমস্যা নেই। আপনি কাটেন, 4 দিগুণে 8, 9 দিগুণে আপনি এখানে 4 দিগুণে 8, 18 দিগুণে 36, 0 কাটলেন। হ্যাঁ, 2 দিগুণে 4 কাটলেন, 2 45। তো এখানে আপনি সবশেষে গিয়ে পাইলেন কত? 45 ডিগ্রি। এটা কার মান? এটা হচ্ছে শুধু এক্স এর মান। যেহেতু আপনাকে বৃহত্তম বলছে, বৃহত্তম কিন্তু এখানে কোণটা 3x। তাহলে আপনি বৃহত্তম কোণ যদি বের করতে চান, তাইলে আপনার গিয়ে কি হবে? 3x এর মান বের করতে হবে। 3x এর মান তো হচ্ছে আমার 45 ডিগ্রি, 3 গুণন 45। তাইলে দেখেন 3, 5, 15, 5, হাতের 1, 3 আর 4, 12 আর 1, 13, 135 ডিগ্রি। আলটিমেটলি উত্তর এটাও কিন্তু বেবি, এটার উত্তর হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা কি বলবো? যখনই কোন চতুর্ভুজ দেখবো, আমার কলিজার ভাই, কলিজার বোনেরাম, এই প্রশ্নটা যদি চতুর্ভুজ না বলে ত্রিভুজের 3টা কোণের অনুপাত দিয়ে দিত, তাহলে আমি কি করতাম? 3টা কোণের যোগফল ইকুয়াল 180 ডিগ্রি দিতাম। এটা আমাকে চতুর্ভুজ বলেছে। চতুর্ভুজের ক্ষেত্রে যখন 4টা কোণের অনুপাত দেওয়া থাকবে, 4টা কোণের অনুপাতের যোগফল ইকুয়াল চতুর্ভুজের 4 কোণের সমষ্টির সমান মানটা দিয়ে দিতে হবে। চতুর্ভুজের 4 কোণের মান কত? যদি আমরা একটা আয়তক্ষেত্র দিয়ে চিন্তা করি, 90 যোগ 90 যোগ 90 যোগ 90, 4 গুণন 90 সমান 360। তাহলে 4টা করে যোগফল সবসময় 360 হয়। এখান থেকে x এর মানটা আসলো আমাদের কত? 45। তাহলে বৃহত্তম কোণ 3x, 3 গুণন 45 মানে 135 ডিগ্রি। বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, সবাই আমরা বুঝতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সবাই বুঝতে পেরেছে, আশা করছি আমরা সবাই ক্লিয়ার। ওকে, 13 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? খুবই মজার একটা প্রশ্ন। আমাকে বলছে একটা আয়তাকার ক্ষেত্রের বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে। খুব মনোযোগ দিব। একটা আয়তক্ষেত্রের কথা যদি আমরা চিন্তা করি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, আগে এটা আমরা ভালো করে বুঝে নিই। দেখেন, এটা যদি আমার একটা আয়তক্ষেত্র হয়, এই আয়তক্ষেত্রের এই বাহুগুলোকে যদি আপনি সবগুলোকে যোগ করেন, তাহলে আপনি পাবেন পরিসীমা। তাহলে এখান থেকে আপনাকে 3টা জিনিস বের করা শেখাই। যদি আপনাকে কখনো আয়তক্ষেত্র বলুক, বর্গ বলুক, রম্বস বলুক, ট্রাপিজিয়াম বলুক, আপনাকে যদি কখনো পরিসীমা বের করতে বলে, আপনি পরিসীমা মানে মনে রাখবেন সকল বাহুর যোগফল। পরিসীমা মানে কি? সকল বাহুর যোগফল। আর যদি আপনাকে কখনো ক্ষেত্রফল বলে, আপনি ক্ষেত্রফল মনে রাখবেন সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। এই দেখেন, এই যে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, এই বাহু আর এই বাহুর গুণফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা দিয়ে আমি কি বের করতে পারবো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা দিয়ে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমার এই প্রশ্নের মধ্যে দেখেন ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তাহলে আমি যদি বলি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে কি ঘটনা ঘটে? আমার ক্ষেত্রফল দেওয়া আছে 400, আমার প্রস্থের মান দেওয়া আছে কত? 16। তাহলে আমি দৈর্ঘ্য বের করব। তাহলে প্রস্থ 16টা,
এই পাশে যদি আমি ভাগ করে দিই তাহলে কিন্তু আমার দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। কারণ এই যে প্রস্থর মানটা এখানে 16 দেওয়া আছে, গুণ 16 ছিল ধরেন। তা এবার যদি আমি দৈর্ঘ্য বের করতে চাই তাইলে দৈর্ঘ্য কত হবে? এই 16টা এ পাশে এসে ভাগ হয়ে যাবে। 16 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে বলেন? আমি যদি এখানে 16 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসবে? 16 দিকে না 32, 16 দিকে না 32, 32 আর এখানে থাকে কত আমাদের? যদি আপনি কাটেন, আর যদি কেউ একবারে কাটাকাটি করতে না পারেন এইভাবে কাটবেন আমার মতো। ধরেন আপনি একদমই কাটতে পারতেছেন না, কি করবেন জানেন? ধরেন আপনি একদম নাদান বাচ্চা, ছোট বাচ্চা, মানে আপনি কেবল ক্লাস 3-তে ভর্তি হয়েছেন। আপনি বলবেন 8 দিগুণে 16, 2 দিগুণে 4, 4 দিগুণে 8, 100। এরপরে 4 একে 4, 4 25 100, 50। তাহলে 50 যোগ 32, এই যোগফলটাই আপনার উত্তর। আপনি 50, 60, 70, 80, 82 হচ্ছে আপনার উত্তর। 82 আছে, 82 আছে মিস্টার ড্যাডি। কারণ পরিসীমায় যখন আপনি মানে কোনো একটা চতুর্ভুজের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের মান বের করতে পারবেন, এই দৈর্ঘ্য 25 মানে এটাও 25, এটা 16 মানে এটাও 16, তাহলে 16 যোগ 16 যোগ 25 যোগ 25 সমান কত? 82। সবগুলোকে যোগ করলে হবে 82। তাহলে উত্তর বাবু ইস 82। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। উত্তর হবে কত? 82। উত্তর হবে 82। আশা করছি আমরা সবাই ক্লিয়ার। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, খুবই মজার একটা প্রশ্ন। এখানে কিচ্ছু নাই, আমাকে এবার ক্ষেত্রফল বের করতে বলছে। দেখেন আমি ধরলাম এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। তাইলে ধরলাম আমি প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত? 3 গুণ মানে 3x। এটা 3x মানে এটা কত? 3x। এটা x মানে এটা কত? এটাও x। আবার দেখেন পরিসীমা দেওয়া আছে কত? 24 মিটার। তাহলে পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল ইকুয়াল পরিসীমা। তাহলে এখানে 3 3 6, আর একে 7, আর একে 8। তাহলে আমরা পরিসীমা মানে কি 8x ইকুয়াল পরিসীমার মান 24 দিতে পারি? পারি কিনা? অবশ্যই পারি। তাহলে x ইকুয়াল কত? 24 ভাগ 8, 3 8 24। তাহলে আমি x এর মানটা পাইলাম 3। x মানে কত? প্রস্থ, প্রস্থের মান পাইলাম 3। তাহলে দৈর্ঘ্যের মান কত? 3 গুণন 3, 3 3 কত? 9। তাইলে আমাকে বের করতে বলছে ক্ষেত্রফল। আমি কি বললাম একটু আগে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। এখানে 9, এখানে 3, তাহলে 3 গুণন 9, 3 9 কত? 27। উত্তর হচ্ছে 27। আছে 27? আছে। উত্তর আবুল। তাহলে আবারও ক্লিয়ার করতেছি। আমি একটু আগে বললাম যে আপনার পরিসীমা মানেই হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তা আমাকে বলছে বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে ধরি প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত? 3x। তাহলে এই দৈর্ঘ্য যদি আমার 3x হয় তাহলে এটা কত? 3x। এটা যদি x হয় তাহলে এটা কত? x। তাহলে 3 3 6, 7 আর একে 8। তাহলে 8x এর মান দেওয়া আছে দেখেন 24। তাহলে x এর মান কত? 24 ভাগ 8, 3। তাহলে এই যে প্রস্থের মান আমি 3 পাইছি, তাহলে দৈর্ঘ্যের মান কত? 3 গুণন 3, 3 3 9। তাহলে আমি দৈর্ঘ্যও পাইলাম, প্রস্থও পাইলাম। দৈর্ঘ্যের প্রস্থের গুণফলই ক্ষেত্রফল। তাহলে এই যে দৈর্ঘ্য গুণন, এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 9 আর 3 এর গুণফল, 3 9 27। 27 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 27 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করে নেই, 100% ক্লাসে একটু রিয়াকশন ইউজ করব, আর যারা এখনো শেয়ার করে নেই লাইভটাকে, অবশ্যই কৃতজ্ঞতার জায়গা থেকে আমরা লাইভটাকে শেয়ার করে দিব। ওকে, 15 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলেছে দেখেন, খুবই সিম্পল একটা প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে বলতেছে এ বি সি ডি চতুর্ভুজে এ বি সি ডি, এসি সমান বিডি, মানে এটা কিন্তু সমান্তরাল। এ বি আর সিডি সমান্তরাল, আবার এসি আর বিডি সমান। তাহলে দেখেন আপনি যদি একটা চতুর্ভুজ আঁকেন, চতুর্ভুজটার ঘটনাটা এরকম হবে এ বি সি ডি। তাহলে এখানে দেখেন কি ঘটনাটা ঘটছে, এ বি আর সিডি সমান্তরাল। আবার বলতেছে যে এসি আর বিডি এরা আবার সমান। তাহলে কর্ণ সমান হয় কখন? আবার বলতেছে কোণ সমকোণ। তাহলে কোণ সমকোণ, তো সব শর্ত মিলে যাচ্ছে আয়তক্ষেত্রের জন্য। তাহলে উত্তর হচ্ছে আয়তক্ষেত্র। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি বাহুগুলো সমান্তরাল থাকে এবং কর্ণগুলো কি হয়? সমান হয়। এই যে কর্ণ সমান হয়, আর কোণে 90 ডিগ্রি বা কোনো একটা কোণের মান যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে সকল শর্ত মিলে যাচ্ছে আয়তক্ষেত্রের জন্য। তাহলে উত্তরটা হবে আমাদের আয়তক্ষেত্র। উত্তরটা হবে কি? আয়তক্ষেত্র। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ, টাইমটা ওভার হয়ে গেছে, যেহেতু আজান দিয়ে দিছে, আমরা আর বেশি ডিলে করব না। যারা ক্লাসে রিয়াকশন ইউজ করে নেই, 100% আমরা ক্লাসে একটু রিয়াকশন ইউজ করবো। ওকে,
আমরা ক্লাসে একটু রিয়াকশন ইউজ করব। ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা ক্লাসে একটু রিয়াকশন ইউজ করব, যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করেনি। আমরা প্রায় 1400 স্টুডেন্ট ক্লাস করতেছি, একটা করে রিয়াকশন ইউজ করলে 1400 রিয়াকশন আসবে। আসেন, আমাদের 16 নাম্বার প্রশ্নটা কি বলছে, এটা দিয়ে আমরা হচ্ছে প্রশ্নের সমাপ্তি টানার চেষ্টা করব। একটু মনোযোগ দেই শুধু। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত হবে? তা আমরা সবাই জানি যে বর্গের যখন আমাকে ক্ষেত্রফল বের করতে বলবে, তখন আমরা সবাই জানি যে বর্গের ক্ষেত্রফল মানেই হচ্ছে বাহু স্কয়ার। কিন্তু এখানে দেখেন কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে কর্ণ মানে কি? আমরা সবাই জানি যে বর্গের কর্ণ যখন আমাকে বের করতে বলবে √2 ইন্টু এ, এটার মান দেওয়া আছে আমার 6। তাহলে বাহু এর মান 6 ভাগ কত? √2। তাইলে দেখেন আমি বাহুর মানটা পাইলাম 6 ভাগ √2। তাহলে আমার যেহেতু বাহু স্কয়ার হচ্ছে আমার ক্ষেত্রফল, তাহলে আমি কি এটাকে দিতে পারি না? উপরে 6, নিচে √2, এটার উপরে স্কয়ার। হ্যাঁ, দিতেই পারি আমি। তাহলে উপরে 6 6 কত? 36, আর নিচে রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে 2, 2 দ্বারা 36 কাটলে আমার কত হবে? 18 দিকে 36, তাহলে 18 হবে। তাহলে উত্তর বাবু ইস কত? মিস্টার 18। খুবই সিম্পল একটা প্রশ্ন, আবারও আমি ক্লিয়ার করতেছি। আমার বর্গের কর্ণ হচ্ছে √2 ইন্টু এ ইকুয়াল 6। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 6 ভাগ √2। তাহলে বাহুর মান আমি পাইলাম 6 ভাগ √2। তাহলে ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তাহলে 6 ভাগ √2 এর উপরে স্কয়ার, 6 6 36, রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে 2, 2 আর 36 কাটাকাটি করলে কত? 18। তাহলে উত্তর হচ্ছে 18। হ্যাঁ, উত্তর হচ্ছে আমাদের 18। ক্লিয়ার? 18 বর্গ সেন্টিমিটার। 18 বর্গ সেন্টিমিটার। আশা করছি সবাই ক্লিয়ার। আশা করছি সবাই ক্লিয়ার। লাস্ট ওয়ান, আরেকটা কোশ্চেন আমরা সলভ করি। এই কোশ্চেনটা দিয়ে আমরা শেষ করি। দেখেন কি বলছে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এখনো যারা ক্লাসে রিয়াকশন ইউজ করেনি, আবারও বলতেছি রিয়াকশন ইউজ করতে হবে, শেয়ার করতে হবে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আবারও বর্গের কর্ণ মানে কি? √2 ইন্টু এ ইকুয়াল, এটার মান দেওয়া আছে 4√2। তাহলে এর মান 4√2 ভাগ √2, কাটেন, হবে কত? 4। এবার বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা তো জানি বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার মানে কি? এ স্কয়ার। এর মান 4, 4 এর উপরে স্কয়ার মানে কত? 16। তাহলে উত্তর বাবু এস 16 বর্গ একক। তাহলে উত্তর হচ্ছে 16 বর্গ একক। দেখেন এটা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, 13তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে। তাইলে এখানে 2টা নিবন্ধন পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তাহলে কর্ণ, বর্গের কর্ণ হচ্ছে √2 ইন্টু এ, এটার মান দেওয়া আছে 4√2। তাহলে এ ইকুয়াল 4√2 ভাগ √2, √2 কাটা 4। তাহলে ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার বা এ স্কয়ার। এর মান কত? 4, 4 এর উপর স্কয়ার 4 × 16। তাহলে উত্তর বাবু ইস মিস্টার 16। এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমরা ড্রিলে করতে চাচ্ছি না। আমরা অনেক সময় ধরে ক্লাস করলাম, মাশাআল্লাহ। যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করেনি, আমরা অবশ্যই একটু রিয়াকশন ইউজ করব। আর একটা ব্যাপার আমি আপনাদেরকে এনশিওর করি, পুরা রমজান মাস ব্যাপী আমাদের জব মেডিসিনে আসলে আপনাদের জন্য একটা চমলক্য অফার চলমান। সেই চমলক্য অফারটা আমি আপনাদেরকে একটু জানাই দেই, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। চমলক্য অফারটা হচ্ছে যে যদি কেউ আপনারা নিবন্ধন নিয়ে প্যারার মধ্যে থাকেন, অর্থাৎ নিবন্ধনের জন্য আপনার সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটা কোর্সে আপনি ভর্তি হতে যাচ্ছেন, বা দুটা কোর্স নিয়ে আপনি একটা প্যারার মধ্যে আছেন, আপনার বেসিক খুবই লোজার। যদি বেসিক লোজার থাকে, সাবজেক্টিভ প্লাস জেনারেল এই দুটাই আপনার, দুটার জন্যই আমরা হচ্ছে আপনাকে 2টা বই প্রদান করব। অর্থাৎ এখানে আপনি বই পাবেন দুটার জন্যই, সাবজেক্টিভের জন্য পাবেন, জেনারেলের জন্য পাবেন। বই সহ আপনারা যদি কারো আর্থিক সমস্যা থাকে সেটা বিবেচনা করে আমরা হচ্ছে সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার একটা কিন্তু সুযোগ করে দিচ্ছি, সামর্থ্য অনুযায়ী ভর্তির একটা সুযোগ। তো এই ভর্তির সুযোগটা যদি কেউ চান, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আজকে আপনারা যদি আপনারা এই অফারটা লুফে নিতে চান, যে না আমি সামর্থ্য অনুযায়ী ভর্তি হতে চাই নিবন্ধনের সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটাতেই, আর যদি আপনার শুধু সাবজেক্টিভে সমস্যা থাকে, যেমন আপনার সাবজেক্ট হতে পারে ফিজিক্স বা ট্রিপলি বা সিএসসি বা আদার্স এক্সেট্রা, সকল সাবজেক্টের জন্য প্রায় 34টা সাবজেক্টের সাবজেক্টিভ কোর্স রয়েছে আমাদের, যেখানে আমাদের দক্ষ টিচাররা হচ্ছে আমাদের এই কোর্সটা পরিচালনা করতেছেন। সো আপনি যদি সাবজেক্টিভে ভর্তি হতে চান, তাইলে আমার নামের এম ফর মামিনুল স্যার, এস ফর সাবজেক্টিভ, এমএস কোড ব্যবহার করে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারেন। তাহলে আমাদের প্রতিনিধিরা দিনের বেলা আপনাকে কল করবেন। অথবা আপনি যদি
MG কোড ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারেন 01751। অথবা যদি আপনি মনে করেন যে না আপনি হচ্ছে MSG কোড ব্যবহার করবেন, অর্থাৎ সাবজেক্টিভ জেনারেল দুটাতেই আপনার সমস্যা, তাহলে MSG কোড ব্যবহার করে আপনি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারেন। আপনি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা খুব দ্রুত আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো নিয়ে নেবেন এবং সকালে 8টার পর আমাদের অফিস শুরু হয়, 8টা থেকে রাত 8টা পর্যন্ত তারাবির নামাজ পড়ার জন্য আমরা রাত 8টা পর্যন্ত অফিস আওয়ার রেখেছি। তো এর মধ্যে আপনি কিন্তু আপনার ভর্তিটা কনফার্ম করতে পারবেন এবং সমর্থন অনুযায়ী ভর্তি হওয়ার যে সুযোগটা এটা পাবেন। আজকে আমি টোটাল 50 জন স্টুডেন্টকে একটা সুযোগ দিতে চাচ্ছি। যদি আপনারা সুযোগটা নিতে চান তাহলে এই নাম্বারগুলোতে এই কোডগুলো ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। M ফর মামিনুল স্যার, S ফর সাবজেক্টিভ, M ফর মামিনুল স্যার, G ফর জেনারেল, M ফর মামিনুল স্যার, S ফর সাবজেক্টিভ, G ফর জেনারেল। যদি সাবজেক্টিভ জেনারেল দুটাতেই সমস্যা হয় আপনারা কোড ব্যবহার করবেন। আমি সময় দিচ্ছি মাত্র 1 মিনিট, একটু দ্রুত। আর যদি কারো সমস্যা হয় যে কমেন্টে আমি নাম্বার শেয়ার করব না, সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, আমার যে পেজ রয়েছে মামিনুল স্যার, যে পেজ রয়েছে এই মামিনুল স্যার পেজ অথবা আমাদের জব মেডিসিন পেজ, এই দুইটা জায়গায় আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে মামিনুল স্যার অথবা জব মেডিসিন, এই দুইটা পেজের মেসেঞ্জারের মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে গিয়ে আপনি কোডগুলো ব্যবহার করে আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবেন। আর যদি আপনি কমেন্টেও নাম্বার শেয়ার করেন, ইনস্ট্যান্ট আপনার নাম্বারগুলো নিয়ে আমাদের কমেন্ট থেকে কিন্তু আপনার নাম্বারগুলো ডিলিট করে দেওয়া হবে। ওকে, একটু দ্রুত দ্রুত দ্রুত। আমি জব মেডিসিন নিবন্ধন ব্যাচে ভর্তি আছি স্যার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, চারুকলার উপরও আমাদের সাবজেক্টিভ কোর্স রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু দ্রুত যারা নাম্বার শেয়ার করতে চাচ্ছি, আমি 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। আমিও ভর্তি হলাম। ক্লাস টাইম কেন বুঝতে পারবেন না? ক্লাস টাইম আমাদের 3 টাইমে ক্লাস হয়। আপনার যখন খুশি আপনি তখন হচ্ছে নিবন্ধনের কোর্সটায় ক্লাস করতে পারবেন। কারো যদি দুইটা কোর্সেই ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, সাবজেক্টিভ জেনারেল, তাহলে MSG কোড ব্যবহার করবেন। আর যদি কারো সাবজেক্টিভ কোর্সের ইন্টেনশন থাকে, MS কোড ব্যবহার করবেন, MG কোড ব্যবহার করবেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময়ের মধ্যে খুব দ্রুত গতিতে নাম্বার শেয়ার করতে হবে। আমি দেখতে পাচ্ছি সুমন রানা নাম্বার শেয়ার করেছেন, সজল হোসেন ভাই নাম্বার শেয়ার করেছেন, নীরব মন নাম্বার শেয়ার করেছেন, এরপরে হচ্ছে আমাদের এনামুল হক বিজয় ভাইয়া নাম্বার শেয়ার করেছেন। আমি দেখতে পাচ্ছি স্যার ভর্তি হয়েছি, ক্লাস কবে থেকে? ক্লাস তো শুরু হয়ে গেছে। আপনি যদি ক্লাস না পেয়ে থাকেন তাহলে আপনি আমাদের নাম্বারের শেষে 09-এ কল করবেন যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে। কারণ অনেকে গ্রুপে যুক্ত হন, কিভাবে ক্লাস করবেন অনেকে বুঝতে পারেন না, কিন্তু আমাদের প্রতিনিধিরা তো A to Z ডিটেলস আপনাদেরকে বলে দেয়। A to Z ডিটেলস কিন্তু আপনাদেরকে আমাদের প্রতিনিধিরা বলে দেয়। ওকে 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 ঠিক আছে। আপনারা একটা কাজ করেন, শুনেন, কমেন্টে নাম্বার শেয়ার না করে আপনারা একটা কাজ করতে পারেন। কমেন্টে নাম্বার শেয়ার করার দরকার নেই, কারণ হচ্ছে অনেকের সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকতে পারে। আপনারা একটা কাজ করেন, মামিনুল স্যার পেজে যাবেন, মামিনুল স্যার পেজের মেসেঞ্জারের মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে গিয়ে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করেন। আমার যে পেজে ক্লাস করতেছেন আপনারা, বা জব মেডিসিন যে পেজে ক্লাস করতেছেন, এই দুইটা পেজে ক্লাস চলমান, এই দুইটা পেজের মেসেঞ্জারের মেসেজ অপশনে যাবেন। এই মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেন। ওকে, আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেন, তাইলে এটা সবচেয়ে বেটার হবে। নাম্বার আর শেয়ার করার দরকার নেই, আমি যতটুকু মনে করতেছি কমেন্টের নাম্বার শেয়ার করার আপনাদের কোনো দরকার নেই। কমেন্টের নাম্বার শেয়ার না করলেও চলবে। অথবা যদি আপনি মনে করেন যে না আমি কমেন্টে নাম্বার শেয়ার করতে পারেন, কারণ আমাদের প্রতিনিধিরা অলরেডি নাম্বার নিচ্ছে। আমি ভাবছি আমাদের প্রতিনিধিরা মনে হয় ঘুমাই গেছে, এই জন্য আমি ভাবলাম যে নাম্বার শেয়ার করবেন না। আচ্ছা, যাদের ফোনে টাকা নেই, আমাদের প্রতিনিধিরা কল করলে আপনি কল ধরবেন, এরকম যারা আছেন তারা প্রত্যেকেই কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, আবারও বাড়িয়ে যান, একটু দ্রুত 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 দ্রুত। আর যদি আপনারা মনে করেন যে না আমি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হব, হ্যাঁ হতে পারেন, এই 10 থেকে 20তম গ্রেডেও আপনাকে আমরা সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার যে সুযোগ সেটাও কিন্তু আপনি পাবেন। তাইলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র গ্রেড লেখাটা পুরোটা লিখবেন, GRADE লেখার পর আপনি হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন। আর যদি আপনি 51তম BCS কোর্সে আসতে চান, BCS কোড ব্যবহার করে আপনি হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন। একটু দ্রুত, নামাজে যেতে হবে আমাদের, নামাজে যেতে হবে, নামাজে যেতে হবে, নামাজে যেতে হবে, নামাজে যেতে হবে। ওকে, আমি লাইভটা শেষ করে দিতে চাচ্ছি। যারা পরবর্তীতে আমার এই লাইভটা দেখবেন, আমি লাইভটা শেষ করার পর তারা 100% কমেন্টের নাম্বার শেয়ার করবেন না। তারা যে কাজটা করবেন, মামিনুল স্যার পেজের মেসেঞ্জারের অপশনে গিয়ে মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করবেন আপনার, অথবা জব মেডিসিন পেজের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনি নাম্বার শেয়ার করবেন। তাইলে দেখবেন আমাদের প্রতিনিধিরা সেখান থেকে নাম্বার নিয়ে আপনাকে কল করবেন ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ, আশা করছি সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, ইবতেদায়ীর জন্য আমাদের কোর্স রয়েছে, কোনো সমস্যা নেই। ইবতেদায়ীর জন্য আমাদের কোর্স রয়েছে, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ইবতেদায়ীর জন্য আমাদের কোর্স রয়েছে।
সো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমি আর ডিলে করতে চাচ্ছি না আজকের ক্লাসটায়, কারণ নামাজ পড়তে যেতে হবে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকের সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।